এবার এখান থেকে যে কোশ্চেনটা আসতে পারে আরেকটা বলা হয়নি, যে এই যে আলফা রশ্মি, বিটা রশ্মি আর গামা রশ্মি, আলফা রে, বিটা রে এন্ড গামা রে, এই রশ্মি তিনটি আবিষ্কার করেন কে? এই রশ্মি তিনটি আবিষ্কার করেন বিজ্ঞানী রাদারফোর্ড। বিজ্ঞানী রাদারফোর্ড তিনি এই আলফা রশ্মি, বিটা রশ্মি আর গামা রশ্মি আবিষ্কার করেন। এবার এই তেজস্ক্রিয়তার পরিমাণ সেটা আমরা মাপবো কিভাবে? এই কোন পরমাণুর তেজস্ক্রিয়তা কত সেটা কিভাবে মাপবো আমরা, সেটাও আমাদের আসতে পারে। আর কোন এককে মাপবো? সবার প্রথমে তেজস্ক্রিয়তা আবিষ্কারটা করেছিলেন হেনরি বেকারেল। হেনরি বেকারেল এই তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। এবার এই হেনরি বেকারেলের নাম অনুসারে এই তেজস্ক্রিয়তা পরিমাপ করা হয় যে এককের সাহায্যে, তাকে বলা হয় বেকারেল, অর্থাৎ তেজস্ক্রিয়তার পরিমাপের একক হলো বেকারেল। হেনরি বেকারেল আবিষ্কার করেছিলেন বলেই এর একককে বলা হয় বেকারেল। এটাই এসআই একক, সাধারণত এসআই একক হলো বেকারেল। এই বেকারেলটা কি জিনিস? এক বেকারেল হচ্ছে যদি 1 সেকেন্ড সময়ে যদি কোন তেজস্ক্রিয় পরমাণু থেকে একটি মাত্র পরমাণু বিভাজিত হয়, মানে একটা মাত্র পরমাণু ভেঙে ওই আলফা রশ্মি, বিটা রশ্মি বা গামা রশ্মি যে কোনো কিছু নির্গত হয়, যদি একটা মাত্র পরমাণুর বিয়োজন হয়, একটি পরমাণুর বিয়োজন হয় 1 সেকেন্ড সময়ে কোন তেজস্ক্রিয় আইসোটোপ থেকে যদি একটি পরমাণুর বিয়োজন হয়, তখন তাকে বলা হবে এক বেকারেল। বেকারেলকে সাধারণত বি কিউ লেখা হয়, এই ইউনিটটা শর্টকাট, যেমন আমরা সেমিকে সিএম লিখি সেরকম বেকারেলকে বি কিউ লেখা হয়। আরেকটা এর ব্যবহারিক একক আছে তেজস্ক্রিয়তা পরিমাপের। তেজস্ক্রিয় পরিমাপের ব্যবহারিক এককটা কি? সেটা হচ্ছে কুড়ি, কয়েকশো রয়স্যি, কুড়ি, CURI। এই কুড়িটা কি জিনিস? 1 সেকেন্ড সময়ে এই কুড়িটা হচ্ছে বড় একক। 1 সেকেন্ড সময়ে যদি কোনো তেজস্ক্রিয় আইসোটোপ থেকে বা তেজস্ক্রিয় পরমাণু থেকে 3.7 × 10 এতগুলো পরমাণু বিয়োজিত হয়, তখন তাকে বলা হয় এক কুড়ি। তাহলে এক কুড়ি কাকে বললাম? যে 1 সেকেন্ড সময়ে কোনো তেজস্ক্রিয় পরমাণুর নিউক্লিয়াস থেকে যদি 3.7 × 10 টি পরমাণুর বিয়োজন ঘটে, বিয়োজন হয়, তখন সেই তেজস্ক্রিয়তাকে, তখন সেই পরিমাণ তেজস্ক্রিয়তাকে এক কুড়ি, কুড়িকে CI লেখা হয়, এক কুড়ি বড়তে সি ছোটতে আই, এক কুড়ি বলা হয়। এবার আমরা পড়ব নিউক্লিয়াস সংযোজন আর নিউক্লিয়ার বিয়োজন, অর্থাৎ নিউক্লিয়াসের ভাঙন ও দুটো নিউক্লিয়াসের সংযুক্তকরণ। প্রথমে পড়ব মানে নিউক্লিয় বিক্রিয়া, প্রথমে পড়তে হয় নিউক্লিয় বিক্রিয়া। মানে নিউক্লিয় বিক্রিয়া কি জিনিস? তা কেন্দ্রক বিক্রিয়া বলা হয়।
নিউক্লিয় বিক্রিয়াটা হচ্ছে যে প্রক্রিয়ায় বা যে বিক্রিয়ার মাধ্যমে কোনো পরমাণু নিউক্লিয়াসের পরিবর্তন ঘটানো হয় তখন তাকে বলা হয় নিউক্লিয় বিক্রিয়া। এটা কত রকম হতে পারে? দু রকম। নিউক্লিয় বিক্রিয়া দুই রকম। এক নাম্বার হয় নিউক্লিয় সংযোজন, অর্থাৎ দুটি নিউক্লিয়াসের সংযুক্তকরণ বা দুটি নিউক্লিয়াসকে একত্রে যোগ করা, নিউক্লিয় সংযোজন। এটাকে বলা হয় নিউক্লিয়ার ফিউশন, Nuclear, নিউক্লিয়ার FUSION, ফিউশন। এটা মানে নিউক্লিয় সংযোজন, অর্থাৎ দুটো ছোট মৌলের নিউক্লিয়াস বা হালকা মৌলের নিউক্লিয়াসকে একসাথে জুড়ে একটা অপেক্ষাকৃত বড় মৌল তৈরি করা। এর জন্য এই নিউক্লিয় সংযোজন হওয়ার শর্ত কি কি, মানে কি কি কারণে, এই কি কি শর্ত যদি সম্পূর্ণ করা হয় তবে নিউক্লিয় সংযোজন হবে। এই শর্তগুলো হচ্ছে, এ দাগ যদি দেখি, এর শর্ত হচ্ছে যে পরমাণু দুটোকে আমরা সংযোজন করব বা যে নিউক্লিয়াস দুটোকে সংযোজন করব সেই নিউক্লিয়াসের আকারটা ছোট হতে হবে। তাহলে নিউক্লিয়াসের আকার ছোট হতে হবে। আকার ছোট হতে হবে। আর একটা শর্ত কি, এই নিউক্লিয় সংযোজন হওয়ার জন্য প্রচুর পরিমাণ উষ্ণতার প্রয়োজন হয়। তাহলে উচ্চ উষ্ণতার প্রয়োজন। তাহলে যদি কোনোভাবে কোনো বিক্রিয়া এই দুটো শর্তকে পূরণ করে তখনই কেবলমাত্র নিউক্লিয় সংযোজন হতে পারে। এটা সাধারণত হাইড্রোজেন বোমাতে, তারপরে আমাদের নক্ষত্রমণ্ডলে এই পদ্ধতিটা হয়ে থাকে। এই পদ্ধতির মাধ্যমে শক্তি উৎপন্ন হয়। এই উচ্চ উষ্ণতা প্রয়োজন বলতে কত উষ্ণতা প্রয়োজন? মোটামুটি 10⁷ ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ 1 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড। 1 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা দিতে পারলে তবেই এই নিউক্লিয় সংযোজন হবে। এবার কাদের ক্ষেত্রে নিউক্লিয় সংযোজন হয়ে থাকে? সাধারণত 1H2 এই আইসোটোপটাকে নিয়ে নিউক্লিয় সংযোজন ঘটানো হয়। দুটো এই ডিউটেরিয়াম আইসোটোপ, হাইড্রোজেনের একটা আইসোটোপ 1H2 অর্থাৎ ডিউটেরিয়াম, এই দুটো ডিউটেরিয়ামকে একসাথে সংযুক্ত করা হয়। এখানে 10⁷ ডিগ্রি সি উষ্ণতা দেওয়া হয়, দিয়ে নিউক্লিয় সংযোজন করা হয়। তাহলে যে পরমাণুটা তৈরি হয় সেটা কি তৈরি হয়? এটা হয় 2He3, অর্থাৎ এর মধ্যে দুটো প্রোটন থাকে আর একটা নিউট্রন থাকে। একটা হিলিয়াম নিউক্লিয়াস, এই হিলিয়াম পরমাণু তৈরি হয় যার দুটো প্রোটন আর একটা নিউট্রন, অর্থাৎ ভর সংখ্যা 3, আর একটা নিউট্রন তৈরি হয় 0N1, অর্থাৎ এর চার্জ 0 কিন্তু পরমাণু ভর সংখ্যা হচ্ছে 1। একটা নিউট্রন আর একটা হিলিয়াম নিউক্লিয়াস, আর সেই সঙ্গে প্রচুর এনার্জি তৈরি হয়, প্রচুর পরিমাণ শক্তি তৈরি হয়। একটা নিউক্লিয়াসের সংযোজনের ফলে, মানে দুটো হাইড্রোজেনের ডিউটেরিয়াম আইসোটোপের সংযোজনের ফলে দুটো এই একটা হিলিয়াম নিউক্লিয়াস বা হিলিয়াম পরমাণু, তার সঙ্গে একটা নিউট্রন আর প্রচুর পরিমাণ শক্তি তৈরি হয়। এই বিক্রিয়াটাকে বলা হয় নিউক্লিয় সংযোজন। আর আরেক প্রকার নিউক্লিয় বিক্রিয়া কি হয়? সেটা হয় নিউক্লিয় বিয়োজন। নিউক্লিয় বিয়োজন অর্থাৎ নিউক্লিয়ার ফিশন, NuClear, নিউক্লিয়ার FISSION, নিউক্লিয়ার ফিশন। এটা হয় নিউক্লিয়াসের বিয়োজন। নিউক্লিয়াসের বিয়োজনটা কি? যখন বাইরে থেকে শক্তি প্রয়োগ করে কোনো একটা ভারী মৌলের নিউক্লিয়াসকে ভেঙে প্রায় সমান ভরের বা কাছাকাছি ভরের দুটি অন্য ভিন্ন ধর্ম বিশিষ্ট মৌলে পরিণত করা হয় এবং সেই সঙ্গে প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়। অর্থাৎ একটা ভারী মৌলের নিউক্লিয়াসকে ভাঙছি, দিয়ে প্রায় মাঝামাঝি প্রায় কাছাকাছি ভরের দুটো নতুন আলাদা ভিন্ন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন করছি এবং সেই সঙ্গে প্রচুর পরিমাণে এনার্জি উৎপন্ন করছি, তখন সেই বিক্রিয়াটাকে বলা হবে নিউক্লিয় বিভাজন বা নিউক্লিয় বিয়োজন বা নিউক্লিয়ার ফিশন। তাহলে এর জন্য কি তৈরি করা হয়? এই কি কি প্রয়োজন হয়? এটাকে সাধারণত কন্ট্রোল করা খুব মুশকিল। মানে এই বিয়োজন বিক্রিয়াটা যখন হয় তখন
একটা বা দুটো পরিমাণ দুটো বিয়োজন হলো দিয়ে থেমে গেল এরকম হয় না, একটা যতক্ষণ পরিমাণ পর্যন্ত ওই আইসোটোপ গুলো থাকে বা জ্বালানি গুলো থাকে ততক্ষণ পর্যন্ত এই নিউক্লিয় বিয়োজন বিক্রিয়াটা হতেই থাকে, এটাকে থামানো খুব কষ্টকর। বর্তমানে নিউক্লিয়ার রিঅ্যাক্টর ব্যবহার করে এই নিউক্লিয় বিয়োজন বিক্রিয়াটাকে কন্ট্রোল করা যায়, কিন্তু দেখি এটা কেমন হয়। মনে করি একটা ভারী নিউক্লিয়াস 92U235, এটা একটা ভারী নিউক্লিয়াস, এর বিয়োজন ঘটাবো। বিয়োজন ঘটাতে হলে কি দরকার হয়, একটা ধীর গতি সম্পন্ন নিউট্রন লাগে 0n1, এইটা দিয়ে যদি আঘাত করি তখন নিউক্লিয় বিভাজন হয়, অর্থাৎ এই নিউক্লিয়াসটা ভেঙে, এটা ধীর গতি সম্পন্ন নিউট্রন, এটা দিয়ে এই 92U235 কে আঘাত করছি, তার ফলে কি হয়, এই পরমাণুটা ভেঙে যায়, এই ইউরেনিয়ামটা দিয়ে দুটো আলাদা ধর্মবিশিষ্ট পদার্থ তৈরি করে। কি কি? একটা হয় 35 ব্রোমিন, ভর সংখ্যা হয় এর 85, আর একটা হয় সাধারণত এইটা হয় মানে ল্যান্থানাম, কত হয় 92, 35 হয়ে গেছে মানে 57, আর এটা হয় 147 না 148, ভর সংখ্যা হয় 148, আর তার সাথে কি করে, তিনটে নিউট্রন তৈরি করে, তিনটে নিউট্রন, উচ্চ গতি সম্পন্ন তিনটে নিউট্রন তৈরি করে 3 0 and 1। এই জিরোটা হচ্ছে নিউট্রনের চার্জ বোঝায় এটাকে, আর এই 1টা হচ্ছে ভর, আর এই 3 হচ্ছে তিনটে নিউট্রন বোঝানোর জন্য এই 3। এবার আর তার সঙ্গে প্রচুর এনার্জি তৈরি করে, প্লাস এনার্জি। তাহলে এই যে পরমাণুটা তৈরি করছে এখানে, এই যে একটা নিউট্রন দিয়ে আমরা একটা U235 কে বিয়োজিত করতে পারি, কিন্তু যখনই আমরা একটা U235 কে বিয়োজিত করলাম তখন দেখলাম তিনটে তাপীয় নিউট্রন তৈরি হয়, এই তাপীয় নিউট্রন বলছে তিনটে উচ্চ গতি সম্পন্ন নিউট্রন তৈরি হয়ে গেল। তাহলে এখন এই তিনটে নিউট্রন আবার কি করবে, তিনটে 92U235 কে আঘাত করবে, কারণ এটা তো পরমাণু, এটা তো একটা পরমাণু নিয়ে আমরা বিক্রিয়া ঘটাতে পারি না, এরকম তো কয়েক লক্ষ কোটি পরমাণু থাকে। যখন আমরা হয়তো 10 গ্রাম 20 গ্রাম, এখানে যদি 100 গ্রাম পরমাণু নিই তাতেই হয়তো 3 × 10⁻23 পিস ইউরেনিয়াম থাকবে কাছাকাছি। যদি 235 গ্রাম নিই 6.022 × 10⁻23 সংখ্যক থাকে, সেখানটাই যদি আমরা 100 গ্রামের কম তো নিতে পারবো না, বা খুব কম নিলেও কিছু পরিমাণ তো নেব, সেখানে প্রচুর পরিমাণ হয়তো কয়েক লক্ষ পিসও ইউরেনিয়াম 235 থাকলো, তখন এই যে তিনটে নিউট্রন তৈরি হলো একটা বিক্রিয়া থেকে, তাহলে এই তিনজন আবার আরো তিনটে 92U235 এর সাথে বিক্রিয়া করবে, দিয়ে তার আবার তিনটে থেকে 9টা তৈরি করবে নিউট্রন, 9টা থেকে হয়তো 27টা তৈরি করবে, মানে পরপর সবাই তো বিক্রিয়া করতে থাকে। তাই এই বিক্রিয়াটাকে তখন কন্ট্রোল করা খুব মুশকিল হয়ে যায়, আর একটা মাত্র বিয়োজন থেকেই প্রচুর এনার্জি তৈরি হয়, তাহলে এরকম যদি পরপর বিয়োজন হতেই থাকে তাহলে কত পরিমাণ এনার্জি তৈরি হয়ে যাবে। তাই এই বিক্রিয়াটাকে আমরা এখন কন্ট্রোল করে ব্যবহার করছি, মানে কম পরিমাণ, এই যে এখানে তিনটে নিউট্রন তৈরি হচ্ছে, এখানে মডারেটর, কুল্যান্ট এই সমস্ত ব্যবহার করে এই তিনটে নিউট্রনের মধ্যে দুটো নিউট্রনকে আমরা থামিয়ে দিচ্ছি, বা দুটো নিউট্রনের শক্তিটাকে আমরা থামিয়ে দিচ্ছি, নষ্ট করে দিচ্ছি। আর যে একটা নিউট্রন থাকছে, সেই একটা নিউট্রন দিয়ে আবার পরবর্তী আরেকটা 92U235 কে আঘাত করে সেটাকে বিয়োজন করা হয়। এইভাবে এই যে কন্ট্রোল করে বিক্রিয়াটা ঘটানো হয়, অর্থাৎ এই যে এখানে তিনটে নিউট্রন তৈরি হলো, তার মধ্যে দুটোকে থামিয়ে দিলাম, আরেকটাকে পাঠিয়ে দিলাম, দিয়ে সে গিয়ে আবার নতুন বিক্রিয়া করলো, আবার সে তিনটে তৈরি করবে, সেখান থেকেও দুটোকে থামাবো, এরকম ভাবে বিক্রিয়াটা পর্যায়ক্রমে চলতে থাকে, আর একে কন্ট্রোল করা হয় যে আস্তে আস্তে বাড়তে পারে না, একটা নির্দিষ্ট পরিমাণ বিক্রিয়া হয়ে থাকে। এই যে প্রক্রিয়াটা যার মাধ্যমে করা হয় সেই যন্ত্রটাকে বলা হয় নিউক্লিয়ার রিঅ্যাক্টর। আর বিক্রিয়াটাকে এই যে কন্ট্রোল করে যে বিক্রিয়াটা করা হচ্ছে, নিয়ন্ত্রিতভাবে যে বিক্রিয়াটা করা হচ্ছে, তাকে বলা হয় চেইন রিঅ্যাকশন বা শৃঙ্খল নিউক্লিয় বিক্রিয়া। শৃঙ্খল বিক্রিয়া মানে প্রথমে তো অনিয়ন্ত্রিত ছিল, কিন্তু আমরা মডারেটর ব্যবহার করে, কুল্যান্ট ব্যবহার করে একে নিয়ন্ত্রণ করছি, নিয়ন্ত্রণ করার পরে যে বিক্রিয়াটা তৈরি হয় তখন সেই বিক্রিয়াটাকে বলা হয় শৃঙ্খল বিক্রিয়া বা চেইন রিঅ্যাকশন। একের পর এক চলতে থাকে, শৃঙ্খল বিক্রিয়া বলা হয়। এবার হ্যাঁ, আরেকটা কথা বলে দিই যে এই যে উচ্চ উষ্ণতার প্রয়োজন নিউক্লিয় সংযোজন ঘটানোর জন্য, এই পরিমাণ উষ্ণতা অর্থাৎ এই যে 10⁷ ডিগ্রি সেন্টিগ্রেড, এটা
ল্যাবরেটরিতে আমরা বাইরে থেকে দিতে পারি না, অত পরিমাণ উষ্ণতা তৈরি করা সম্ভব হয় না। সেই জন্য এই উষ্ণতা একমাত্র নিউক্লিয়ার বিয়োজন বিক্রিয়া ঘটিয়েই তৈরি করা সম্ভব। এই যে এনার্জিটা তৈরি হয় এটা হয় এই রেঞ্জের মতো 10 টু দি পাওয়ার 7 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো হয়ে যায় এই নিউক্লিয় বিয়োজন বিক্রিয়া ঘটালে। তাহলে নিউক্লিয় বিয়োজন বিক্রিয়া প্রথমে ঘটিয়ে এনার্জি তৈরি করা হয়, তারপর সেই এনার্জিটা দিয়ে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটানো হয়। অর্থাৎ নিউক্লিয় সংযোজন ঘটাতে যে উষ্ণতা প্রয়োজন সেই উষ্ণতার জন্য নিউক্লিয় বিয়োজন ঘটানো খুবই জরুরি। তাই বলা হয় যে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটাতে হলে তার পূর্বে আগে নিউক্লিয় বিয়োজন বিক্রিয়া ঘটানো অত্যন্ত জরুরি। নিউক্লিয় সংযোজনের পূর্বে নিউক্লিয় বিয়োজন ঘটানো হয়ে থাকে। আছে কৃত্রিম মৌলান্তর, সেটা কি জিনিস দেখব। কৃত্রিম মৌলান্তর, কৃত্রিম মৌলান্তরটা কি জিনিস? কৃত্রিম মৌলান্তর কখন হয়? মৌলান্তর মানে আমরা নাম শুনে বুঝতে পারছি যে একটা মৌল থেকে অন্য কোনো মৌল তৈরি হবে। সেটা কখন তৈরি হয়? যখন নিউক্লিয়াসের প্রোটন সংখ্যার পরিবর্তন ঘটানো হয়। অর্থাৎ কোন একটা মৌলের নিউক্লিয়াসে যখন যদি আমরা বাহ্যিকভাবে শক্তি প্রয়োগ করে বা অন্য কোনো উপায়ে যখন কোন একটা মৌলের নিউক্লিয়াসে তার প্রোটন সংখ্যার পরিবর্তন ঘটাতে পারি এবং নতুন মৌল তৈরি করতে পারি, তখন সেই পদ্ধতিটাকে বলা হয় তখন তাকে বলা হয় কৃত্রিম মৌলান্তর। যখন কোন একটা পরমাণুর নিউক্লিয়াসে থেকে তার প্রোটন সংখ্যাকে পরিবর্তন করব কি করে? বাইরে থেকে শক্তি বা অন্যান্য যা যা শর্ত প্রয়োজন সেগুলো প্রয়োগ করে বাইরে থেকে ল্যাবরেটরিতে যখন কোন মৌলের নিউক্লিয়াসে প্রোটন সংখ্যার পরিবর্তন করা হয়, বাইরে থেকে শক্তি বা অন্যান্য শর্ত প্রয়োগ করে যখন কোন একটা মৌলের নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা পরিবর্তন করা হয় তখন তাকে বলা হয় কৃত্রিম মৌলান্তর। এরপর আছে কেন্দ্রক বিক্রিয়া। কেন্দ্রক বিক্রিয়াটা কি জিনিস? যে বিক্রিয়ার মাধ্যমে আমরা কৃত্রিম মৌলান্তর ঘটিয়ে থাকি, অর্থাৎ বাইরে থেকে তাপ, চাপ ইত্যাদি প্রয়োগ করে যে বিক্রিয়ার মাধ্যমে আমরা কোনো মৌলের নিউক্লিয়াসের প্রোটন সংখ্যার পরিবর্তন করে থাকি বা কোনো মৌলের নিউক্লিয়াসেরই পরিবর্তন করে থাকি, তখন সেই বিক্রিয়াটাকে বলা হয় কেন্দ্রক বিক্রিয়া। অর্থাৎ নিউক্লিয়াস সংযোজন, নিউক্লিয়ার বিয়োজন সবগুলোই আসলে কেন্দ্রক বিক্রিয়া। হ্যাঁ, কেন্দ্রক বিক্রিয়া। আর তবে কৃত্রিম মৌলান্তর নয়, কিন্তু কৃত্রিম মৌলান্তর হচ্ছে কোন একটা মৌলকেই আমরা পরিবর্তন করব শুধুমাত্র বাইরে থেকে কোনো তাপ, চাপ, শক্তি বা অন্যান্য কোনো শর্ত প্রয়োগ করে। আরেকটা হতে পারে যে তাপীয় নিউট্রন কি জিনিস। না, আরেকটা জিনিস বলে দিই তার আগে, কৃত্রিম তেজস্ক্রিয়তা। কৃত্রিম তেজস্ক্রিয়তা কৃত্রিম তেজস্ক্রিয়তা কাকে বলে? যখন কোন একটা মৌলের নিউক্লিয়াস স্থায়ী থাকে বা কোন একটা স্থায়ী মৌলের নিউক্লিয়াসকে এই কৃত্রিম মৌলান্তর করে বা কেন্দ্রক বিক্রিয়া ঘটিয়ে যে কোনো উপায়ে যখন কোন একটা স্থায়ী মৌলের নিউক্লিয়াসকে এই কেন্দ্রক বিক্রিয়া ঘটিয়ে বা কৃত্রিম মৌলান্তর ঘটিয়ে সেটাকে অস্থায়ী তেজস্ক্রিয় পদার্থে পরিণত করা হয়। কোন একটা স্থায়ী মৌলকেই বাইরে থেকে কৃত্রিম মৌলান্তর ঘটিয়ে বা কেন্দ্রক বিক্রিয়া ঘটিয়ে স্থায়ী মৌলকেই অস্থায়ী মৌলে পরিণত করা হয়, অস্থায়ী তেজস্ক্রিয় মৌলে পরিণত করা হয়, তখন সেই পদার্থটার তেজস্ক্রিয়তাকে বা সেই মৌলের তেজস্ক্রিয়তাকে বলা হয় কৃত্রিম তেজস্ক্রিয়তা। কারণ একে ল্যাবরেটরিতে আমরা বাইরে থেকে পরিবেশ থেকে তৈরি করে, পরিবেশে প্রাকৃতিকভাবে তৈরি হয়নি, এটাকে আমরা বাইরে থেকে ল্যাবরেটরিতে তৈরি করেছি। সেই জন্য এই যে অস্থায়ী মৌলটা তৈরি হচ্ছে কেন্দ্রক বিক্রিয়ার ফলে তার তেজস্ক্রিয়তাকে বলা হয় কৃত্রিম তেজস্ক্রিয়তা। এগুলো কাজে দেখা যায়, যেমন 6C14 এটাকে ল্যাবরেটরিতে তৈরি করা যায়। এর তেজস্ক্রিয়তা যখন একে আমরা তৈরি করব নিজে হাতে ল্যাবরেটরিতে, তখন এর যে তেজস্ক্রিয়তা হবে তাকে বলবো কৃত্রিম তেজস্ক্রিয়তা। এরপর পড়বো ইউরেনিয়ামোত্তর মৌল। ইউরেনিয়ামোত্তর মৌল কাকে বলা হয়? যখন কোন একটা মৌল যাদের পরমাণু ক্রমাঙ্ক ইউরেনিয়ামের থেকে বেশি, ইউরেনিয়ামের কথায় 92, অর্থাৎ যে সমস্ত মৌলের পরমাণু ক্রমাঙ্ক 92 চেয়ে বেশি বা ইউরেনিয়ামের থেকে বেশি, সেই সমস্ত মৌলগুলোকে বলা হয় ইউরেনিয়ামোত্তর মৌল। যেমন ইউরেনিয়াম, রেডিয়াম, প্লুটোনিয়াম ইত্যাদি, এই সমস্তগুলো হচ্ছে ইউরেনিয়ামোত্তর মৌল।
ইউরেনিয়াম, রেডিয়াম, প্লুটোনিয়াম ইত্যাদি। তাপীয় নিউট্রন। তাপীয় নিউট্রন কাকে বলে? তাপীয় নিউট্রন হচ্ছে এক ধরনের নিউট্রন যার শক্তি মানে যে নিউট্রনের শক্তিটা 10⁻² ইলেকট্রন ভোল্টের কাছাকাছি হয় বা এরকম অর্ডারের হয়। যে সমস্ত নিউট্রনের এনার্জিটা 10⁻² ইলেকট্রন ভোল্টের মতো হয় তাদের বলা হবে তাপীয় নিউট্রন। এবার একে তাপীয় নিউট্রন কেন বলা হয়? কারণ যে কোনো এনার্জির বহিঃপ্রকাশ হচ্ছে তাপ শক্তি হিসেবে যে কোনো এনার্জি বহিঃপ্রকাশ হয়। বিশেষ করে এই সমস্ত ইলেকট্রনীয় এনার্জি গুলো বা নিউট্রনীয় এনার্জি গুলো এদের এই 10⁻² ইলেকট্রন ভোল্ট হয়ে যায়, সেটাকে তাপীয় নিউট্রন বলবো। মানে যে সমস্ত নিউট্রনের এনার্জিটা 10⁻² ইলেকট্রন ভোল্ট অর্ডারের তাদের বলা হয় তাপীয় নিউট্রন। আর তাপ শক্তি রূপে যে কোনো শক্তি নির্গত হয় বলেই এই সমস্ত নিউট্রন গুলোকে মানে এই সমস্ত নিউট্রনের শক্তিগুলো তাপ শক্তি রূপে নির্গত হয় বলে একে তাপীয় নিউট্রন বলা হয়। আর একটা জিনিস আছে নিউক্লিয় সংযোজন ও বিয়োজন বিক্রিয়া, নিউক্লিয় বিয়োজন বিক্রিয়া, যে মডারেটর। মডারেটরটা কি জিনিস? মডারেটরটা হচ্ছে আগে দেখালাম যে নিউক্লিয় বিয়োজন বিক্রিয়ায় একটা নিউক্লিয় বিয়োজন ঘটানোর ফলে 3টে নিউট্রন তৈরি হচ্ছিল। তো এই 3টে নিউট্রনের মধ্যে দুটো নিউট্রনকে আমরা থামিয়ে দিচ্ছিলাম, আর একটা নিউট্রনকে কাজে লাগিয়ে আবার নতুন কোনো বিক্রিয়া ঘটাচ্ছিলাম। তো ওই যে দুটো নিউট্রনকে থামিয়ে দেওয়া হয় যার মাধ্যমে, তাকে বলা হয় মডারেটর। 3টে নিউট্রন কি ছিল বিক্রিয়াটা? 92U235 প্লাস 0N1, এর ফলে কি তৈরি হচ্ছিল? ব্রোমিন 3585 প্লাস 57 La 148 প্লাস 30N1। এই যেটা তৈরি হচ্ছিল এখানে এই 3টে নিউট্রনের মধ্যে আর ছিল এনার্জি। এই 3টে নিউট্রনের মধ্যে দুটো নিউট্রনকে থামিয়ে দেওয়া হয়, আর একটা নিউট্রনকে আবার নতুন করে 92U235 এর সাথে বিক্রিয়ার জন্য রাখা হয়। এই যে যার দ্বারা এই এখান থেকে দুটো নিউট্রনকে আমরা থামাচ্ছি যে জিনিসের দ্বারা বা যে প্রক্রিয়ার মাধ্যমে, সেটা হচ্ছে মডারেটর, মানে যার দ্বারা থামানো হয়। মডারেটর হিসেবে এখন নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কি ব্যবহার করা হয়? নিউক্লিয়ার রিঅ্যাক্টর হচ্ছে সেই যন্ত্রটা যার মধ্যে এই নিউক্লিয় বিয়োজন বিক্রিয়াটা ঘটানো হয়। মডারেটর হচ্ছে সেই যন্ত্র যার মধ্যে নিউক্লিয়ার বিয়োজনটা ঘটানো হচ্ছে। এবার নিউক্লিয়ার রিঅ্যাক্টর হচ্ছে সেই যন্ত্র। এবার মডারেটর হিসেবে আমরা নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কি ব্যবহার করে দেখি? মডারেটর হিসেবে ভারী জল ব্যবহার করা হয়। একে ডিউটেরিয়াম অক্সাইডও বলা হয়, D2O। এটা হচ্ছে ভারী জল ব্যবহার করতে পারি একে থামানোর জন্য। আর একটা ব্যবহার করা যায় গ্রাফাইট দণ্ড ব্যবহার করেও আমরা এই নিউট্রন গুলোকে থামাতে পারি। এরপর আছে কুল্যান্ট। এই মডারেটরে কুল্যান্ট ব্যবহার করা হয়, মডারেটরে বা নিউক্লিয়ার রিঅ্যাক্টরে। কুল্যান্ট কি আর কেন ব্যবহার করা হয় সেটা দেখব। কুল্যান্ট হচ্ছে এই যে এখানে এনার্জি তৈরি হচ্ছে, এখানে তো প্রচুর পরিমাণ তাপ শক্তি রূপেই তো তৈরি হচ্ছে। তাহলে প্রচুর যখন তাপ শক্তি তৈরি হচ্ছে তখন সমস্ত যন্ত্রগুলো গরম হচ্ছে, তখন সেগুলোকে ঠান্ডা করার জন্য ব্যবহার করা হয় কুল্যান্ট। ঠান্ডা করার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয়, সেটা যে জিনিসগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে কুল্যান্ট। এখানে কুল্যান্ট হিসেবে বিশেষত জল ব্যবহার করা হয়, কুল্যান্ট হিসেবে জল ব্যবহার করি আমরা। তবে এই যে এখানে এনার্জিটা তৈরি হয়, এটাকে বললাম যে এর এনার্জিটা 10⁻7 অর্ডারেরই হয়, আর তার জন্য এইগুলো দিয়েই আমরা নিউক্লিয়াস সংযোজন মানে বিয়োজনের ফলে যে শক্তি তৈরি হয় সেই শক্তি দিয়ে নিউক্লিয়াস সংযোজন ঘটানো হয় বলেছিলাম। তো ওই এনার্জিটাকে ঠান্ডা করার জন্য জল ব্যবহার করছি। এবার জলটা তো 100°C ফুটে বাষ্প হয়ে যাওয়ার কথা, কিন্তু এত হাই রেঞ্জের এনার্জির মধ্যেও জলটা ফুটে বাষ্প হয় না। কারণ কি? যে এখানে প্রচুর পরিমাণ চাপ থাকে, প্রচুর চাপের মধ্যে জলটাকে রাখা হয় ওর মধ্যে। আর প্রচুর চাপ বেশি দেওয়ার ফলে এই জলেরও স্ফুটনাঙ্ক বেড়ে যায়, আর জলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাওয়ার কারণে এই অতিরিক্ত এনার্জির মধ্যেও জলটা ফুটে বাষ্প হয় না বা ফুটতে থাকে না। প্রচুর চাপ সৃষ্টি হয় নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে, আর সেই চাপের জন্য
জলটার স্ফুটনাঙ্ক বেড়ে যায় এবং জলটা ফোটে না। এবার আমরা দেখব তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার কি কি। তেজস্ক্রিয় আইসোটোপ কি কি কাজে ব্যবহার করা হয় আমাদের এখন বর্তমান জীবনে। তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার, তেজস্ক্রিয় আইসোটোপ তো অনেক রকম হতে পারে, যেমন 60CO60 কোবাল্ট একটা আইসোটোপ, কোবাল্টের একটা আইসোটোপ। এটাকে কি কাজে ব্যবহার করা হয়? এটা হচ্ছে ক্যান্সার কোষ ধ্বংস করার জন্য। ক্যান্সার কোষ ধ্বংস করতে ব্যবহার করা হয়। আর একটা আইসোটোপ কি আছে, I121 না 131, I131 মনে হয়। তো এটাকে কি কাজে ব্যবহার করি আমরা? এই আইসোটোপটাকে ব্যবহার করা হয় আমাদের গলগণ্ড বা থাইরয়েডের চিকিৎসার জন্য। থাইরয়েডের চিকিৎসায়। আরো আইসোটোপ আছে যেমন Na24 সোডিয়ামের একটা আইসোটোপ, তেজস্ক্রিয় আইসোটোপ। এটাকে কি কাজে ব্যবহার করি আমরা? এই সোডিয়ামের এই আইসোটোপটাকে ব্যবহার করা হয় আমাদের রক্ত প্রবাহ সংক্রান্ত কোনো রোগ থাকলে সেটা নির্ণয়। রক্ত প্রবাহ সংক্রান্ত রোগ নির্ণয়। এছাড়াও আরো নানান রকমের আইসোটোপ আছে যেগুলো আমরা আমাদের টিউমার, ক্যান্সার ইত্যাদি রোগের চিকিৎসাতেও ব্যবহার করে থাকি। আরেকটা জিনিস মিস করে গেছি, যেটা হচ্ছে নিউক্লিয় বিয়োজন বিক্রিয়ায় জ্বালানি হিসেবে কি ব্যবহার করা হয়? নিউক্লিয় বিয়োজন বিক্রিয়া জ্বালানি, বিক্রিয়ায় জ্বালানি হিসেবে ইউরেনিয়াম 235 ব্যবহার করা হয়, ইউরেনিয়াম 238 ব্যবহার করা হয়, প্লুটোনিয়াম এটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে নিউক্লিয় বিয়োজন বিক্রিয়ার জ্বালানি। এছাড়া রেডিয়ামও ব্যবহার করা যেতে পারে। আর একটা তেজস্ক্রিয় পদার্থ যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আমাদের আছে, ছটা নিষ্ক্রিয় গ্যাস, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন আর রেডন। তার মধ্যে রেডন এই গ্যাসটা হচ্ছে তেজস্ক্রিয়। কোন নিষ্ক্রিয় গ্যাস তেজস্ক্রিয়? এটা কোশ্চেন আসতেই পারে। এই রেডন এই গ্যাসটা হচ্ছে তেজস্ক্রিয়, এটা প্রকৃতিতে খুব কম পরিমাণে পাওয়া যায়। আর তেজস্ক্রিয় আইসোটোপের আর ব্যবহার কি? আমাদের রেডিও কার্বন ডেটিং এ, রেডিও কার্বন ডেটিং, রেডিও কার্বন ডেটিং এ আমাদের তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহৃত হয়। কার্বন 614 তেজস্ক্রিয় আইসোটোপ কার্বন 6C14 ব্যবহার করা হয়। এই রেডিও কার্বন ডেটিং এর মাধ্যমে কি করা হয়? আমাদের জীবাশ্মের বয়স নির্ণয় করা যায়। নানান রকমের জীবাশ্ম বা প্রাচীন গাছ, প্রাচীন শিলা এই সমস্ত কিছুর বয়স নির্ণয় করতে আমরা তেজস্ক্রিয় আইসোটোপ 6C14 ব্যবহার করি। আর কিসের ব্যবহার দেখবো আমরা? আর দেখবো নিউক্লিয়ার সংযোজন আর নিউক্লিয়ার বিয়োজনের ব্যবহারটা, ওটাও ইম্পর্টেন্ট। কি কি কাজে আমরা নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় বিয়োজন ব্যবহার করে থাকি সেটা হচ্ছে নিউক্লিয় সংযোগ বিয়োজনের ব্যবহারটাকে দেখি। নিউক্লিয় বিয়োজন প্রক্রিয়ায় যে প্রচুর পরিমাণে এনার্জি তৈরি হয় তা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে পারি। বিদ্যুৎ উৎপাদন। তারপরে নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় বিয়োজন বিক্রিয়ায় যে প্রচুর শক্তি তৈরি হচ্ছে সেই শক্তিটা দিয়ে আমরা নিউক্লিয় সংযোজন ঘটাতে পারি। নিউক্লিয় সংযোজন। আর
পরমাণু বোমা তৈরি করতে ব্যবহার করা হয়ে থাকে এই নিউক্লিয় বিয়োজন বিক্রিয়া। নিউক্লিয় সংযোজন ঘটাতে ব্যবহার করা হয় নিউক্লিয় বিয়োজনের শক্তিটা। আর নিউক্লিয় সংযোজনের ব্যবহার যদি দেখতে চাই আমরা, এটা তো নিউক্লিয় বিয়োজনের ব্যবহার বললাম, এবার নিউক্লিয় সংযোজনের ব্যবহার। এটা ছিল বিয়োজন। এবার হচ্ছে সংযোজন। এর ব্যবহার কি কি? এই এনার্জিটাও আমরা তড়িৎ উৎপাদনে বা বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার হয়। এই যে প্রচুর এনার্জি তৈরি হচ্ছে, এটা দিয়ে জলকে বাষ্প করে সেই বাষ্পের সাহায্যে টারবাইন ঘুরিয়ে আমরা কারেন্ট তৈরি করতে পারি তাপবিদ্যুৎ হিসেবে, পারমাণবিক বিদ্যুৎ হিসেবে। আর এই এনার্জিটা দিয়ে রকেটের জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি। এই এনার্জিটাকেই রকেটের জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। আর হাইড্রোজেন বোমা তৈরি করতে, H2 বোমা তৈরি করতে, H2 বোমা নয়, H বম, এটা তৈরি করতে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ব্যবহৃত হয়। আর আরেকটা মেন যেটা, আমাদের যত রকমের নক্ষত্র আছে, আমাদের বিশ্বব্রহ্মাণ্ডে যত নক্ষত্র আছে, তাদের শক্তির উৎস হচ্ছে এই নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। নক্ষত্রের শক্তির উৎস নিউক্লিয় সংযোজন। এগুলো হচ্ছে নিউক্লিয় সংযোজনের ব্যবহার।